ওয়েলকাম। এসএলএসটি বা প্রাইমারির যে আমাদের পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন, অর্থাৎ যেটাকে আমরা ইন্টারভিউ এবং ডেমো বলছি, 10-10-20 নম্বরে, এখানে সফল হবার সবচেয়ে বড় শর্তটা কি? আমার মতে সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার স্মার্টনেস। আপনি কতটা স্মার্ট তার ওপর কিন্তু এখানে আপনার সফলতা নির্ভর করবে। এবার প্রশ্ন আসতে পারে, স্যার স্মার্ট মানে কি? ভালো দামি পোশাক আশাক পরা, মডার্ন পোশাক আশাক পরা মানেই তো আমরা স্মার্ট বুঝি না। সেই স্মার্টনেসের কথা কিন্তু আমি বলছি না। আপনার পার্সোনালিটির মধ্যে কতটা স্মার্টনেস আপনি দেখাতে পারছেন, সেটা আপনার পোশাকে তো অবশ্যই, সেটা আপনার আচরণ, সেটা আপনার কথাবার্তা, সেটা আপনার উত্তর দেওয়ার ভঙ্গি, সেটা আপনার না পারার ভঙ্গির মধ্যেও। আমি যে পারি না, আমি জানি না, সেটাকে প্রকাশ করার মধ্যেও একটা স্মার্টনেস আছে। এই স্মার্ট আমি কতটা হতে পারছি তার ওপর কিন্তু নির্ভর করছে আমাদের এই এসএলএসটি বা প্রাইমারি যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন। শুধুমাত্র চেহারার বাহ্যিক স্মার্টনেসের কথা বলছি না। কিরকম আমি উদাহরণসহ বলছি, কোন দিকগুলো বিশেষভাবে গুরুত্ব দেবো। যদি পোশাকের দিক থেকেই আসি, হ্যাঁ, পোশাক কিন্তু ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনে, আমি আগেও বলেছি এ নিয়ে, কিন্তু অনেকে তারপরেও অনেকবার বলেছেন পোশাকটা আরেকবার স্যার একটু বলুন। বেশ কিছু কমেন্ট আপনারাও দেখেছেন হয়তো। আমি একবার বলে তারপর অন্য দিকগুলো আসছি। পোশাকের ক্ষেত্রে স্মার্টনেস আনার চেয়ে বড় কথা হচ্ছে কমফোর্টেবলটা বড় ব্যাপার। কালার, একদম যে আমাকে সাদা জামা কালো প্যান্ট, অথবা মহিলাদের ক্ষেত্রে একদম সাদা শাড়ি পরেই যেতে হবে, তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যে কথাটা আগেও বলেছিলাম, মানে একদম খুব উজ্জ্বল রং, কিটকিটে রং, চোখে লাগে। 100 জনের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, অথচ সেই রঙের জন্য আপনি আমার চোখে পড়ছেন বারবার, এমন রং পরে যাওয়ার মতো মানসিকতা আপনাদের কারণ নেই, আমি জানি। ফলে সাদা না হোক, তার কাছাকাছি তুলনামূলকভাবে একটু কম উজ্জ্বল, আপনি যখন সিলেকশন যদি নাই করতে পারেন কোন কালারটাকে আপনাকে ভালো লাগবে, আপনি সাদার কাছাকাছি কোনো কালার নেই। কারণ আমরা জানি সাদা বা তার কাছাকাছি কোনো কালার হচ্ছে কি সবার ক্ষেত্রে, যারা খুব মানে সুশ্রী তাদেরও যেমন ভালো লাগে, আমার মতন বিশ্রীদেরও তুলনামূলকভাবে সাদার কাছাকাছিতে একটু ভালো লাগে। তাই সাদার কাছাকাছি রংটা চুজ করতে পারেন, খুব উগ্র রং নয়। প্যান্টের ক্ষেত্রেও তাই। মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত আমার বোনেরা দিদিভাইরা যাবেন, তারা অবশ্যই এমন শাড়ি একটি রং পছন্দ করুন যেটা খুব তীব্র উজ্জ্বল নয়। আপনারা সেটা আমার চেয়ে ভালো এই বিষয়ে নলেজ আছে, আমি জানি। আর তার সাথে আনুষঙ্গিক বিশেষ করে ব্লাউজটা 3/4 পরলে বেশি ভালো হয়, কিন্তু ম্যান্ডেটরি নয় কিন্তু যে পরতেই হবে। 3/4 যদি পরেন এইরকম হাতে যেটা হয় সেটা বেশি ভালো হয়। আর হাতে অবশ্যই একটি ঘড়ি থাকবে বলেছি, এবং জুতো, শু পরলে ভালো ছেলেদের ক্ষেত্রে, কিন্তু শু পরতেই হবে। শুতে যদি আপনি কমফোর্ট না হন তেমন শু পরবেন না। মহিলাদের ক্ষেত্রেও বলছি খুব হাই হিল অ্যাভয়েড করবেন। ঘড়িটা কিন্তু খুব বড়, একদম এই বড় স্মার্ট ওয়াচ পরে চলে যাবেন তা নয়। সাধারণ যে ঘড়িগুলো হয়, ঘড়িটা আপনার ঘড়ি দিয়ে আপনাকে স্মার্টনেস দেখাতে হবে না, কিন্তু আপনার আচরণ দিয়ে কিভাবে হবে সেটা আমি বলবো। আচরণ দিয়ে দেখানোর চেষ্টা করবেন। আর একটা কথা আগেও বলেছিলাম, আরেকবার রিপিট করছি আমি, নতুন পোশাক, ব্র্যান্ড নিউ পোশাক পরে কোনো ইন্টারভিউ কিন্তু আমরা যাব না। কারণ ব্র্যান্ড নিউ পোশাকটা যখনই আমি পরবো, কোথাও একটা গা চুলকাবে, কোথাও নতুন পড়েছে, আমার কিন্তু আমার মনোযোগ কেড়ে নেবে আমার পোশাক। এটা ঠিক আছে, এখানে তো একটা স্টিকার খুলতে ভুলে গেছি। অর্থাৎ পোশাকটা আমরা একবার কমপক্ষে বা একাধিকবার বাড়িতে পরবো, ধুয়ে আয়রন করে সেটা নিয়ে যাবো, এটা আগেও বলেছি। আর সেটা যেন ফিটিংসটা আমার ঠিকঠাক হয়, আমার সাথে যায়। আপনি কমফোর্ট এমন পোশাক পরবেন, আপনি ইন্টারভিউ যেমন তেমন ডেমনস্ট্রেশন দিচ্ছেন, বোর্ড ওয়ার্ক করছেন, কিন্তু আপনার বোর্ডের চেয়ে বেশি আপনার ঢিল হয়ে গেল না তো? এই যদি হয়ে যায়, একবার ভেবেছেন? আমি ছেলেদের ক্ষেত্রেও বলছি, আমার দিদি ভাইদের বোনদের কথাও বলছি, এমন কোনো পোশাক পরবো না, এমন ভাবে পরবো না যেটা আমি নিজেই আনইজি ফিল করি। সেটা যদি হয়, আমার কনসেন্ট্রেশনটা আমার পড়ানো, আমার ইন্টারভিউ বা ইন্টারভিউয়াররা আমাকে যে কোশ্চেন করছে তার থেকে বেশি আমার পোশাকের দিকে গেলে, সেটা আমার জন্য কিন্তু খুব বড্ড বেশি মাইনাস হয়ে যাবে। সেইটা কিন্তু কখনোই করবো না। বারবার বলছি, আপনি যে ধরনের পোশাক পরে অভ্যস্ত, অথবা যদি ইন্টারভিউর জন্য এখন থেকেই কোনো পোশাক আপনি একটা মাইন্ড সেট আপ করে নেন, আমি এইভাবে যাব, তাহলে সেই ধরনের পোশাক মাঝে মধ্যে এখন থেকে পরার অভ্যেস করুন।
আপনি হয়তো কোনো আমার ভাই বা দাদারা আছেন যারা সবসময় জিন্স পরে অভ্যস্ত, ভাবছেন জিন্স পরে আমি যাব না। জিন্স পরে যদি না যেতে চান বা যাবেন না, আমিও বলবো অন্তত ড্যামেজ জিন্স পরে তো একদমই কেউ যাবেন না আমি জানি, তারপরেও তাহলে আপনি ফর্মাল প্যান্ট হয়তো খুব একটা পরেন না, বানানো কাপড়ের প্যান্ট, ওই একদিন হঠাৎ করে পরে গেলে আপনার কিন্তু নিজেকে খুব আনকমফোর্টেবল মনে হবে। এই জন্য আপনি কি করুন, তাহলে সেই প্যান্ট এখন থেকে একটু পরার অভ্যেস করুন। দিদি ভাইদেরও আমি কিন্তু, বোনেদেরও কিন্তু একই কথা, আমি একই অনুরোধ রিকোয়েস্ট আমি রাখছি, এইটা একটু করবার চেষ্টা করুন। প্রথমত পোশাকের স্মার্টনেস কিন্তু পোশাক দিয়ে আসে না, কিন্তু আপনার পোশাক আপনার কাছে স্বচ্ছন্দ আপনি যদি না হন, অন্যের কাছে আপনি কিন্তু উপস্থাপন নিজেকে করতে পারবেন না। এইটা কিন্তু বারবার মাথায় রাখবেন। এবং অন্য অন্য যেটা চুলে কোনো কালার টালার করে চলে যাওয়া, এই ধরনের টি শার্ট পরে নিশ্চয়ই কেউ যাবো না আমরা, এই ধারণাগুলো আমাদের আছে। কথাবার্তার মধ্যে স্মার্টনেসটা কিন্তু খুব জরুরি। অর্থাৎ আমি কথাটা কিভাবে রেসপন্স করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমরা একটা কথা সবসময় বলি, কিছু মানুষের কথা আমরা কি শুনলেই রাগ হয়ে যায়, আবার কিছু মানুষ আছে আমাকে এমনভাবে কথা বলে গালাগাল দিলেও অতটা মনে হয় না। এই যে আমি দ্বিতীয় জনটা হব, অর্থাৎ আমি যদি কোনো একটা প্রশ্ন উত্তর না পারি, আমার মুখে একটা স্মাইল ভাব থাকবে, আমি এমনভাবে না করব তার মধ্যে একটা স্মার্টনেস থাকবে। উত্তর দেওয়া, আমি পারছি না, আটকে যাচ্ছি, আমি এমনভাবে উপস্থাপন করবার চেষ্টা করব, ইন্টারভিউয়ার যিনি আছেন তিনি আমাকে হেল্প করবেন, তাকে আমি কনভিন্স করব। সেইটা কিসের মধ্যে দিয়ে? আমার এই স্মার্টনেসের মধ্যে দিয়ে। আমি বারবার বলি একটা কথা, অন্য ভিডিওতেও বলি যে স্মার্টনেস মানে শুধু পোশাক, আমার সাজ পোশাকে নয়, আমার কথাবার্তা, আমার আচার আচরণ, আমার ভেতর থেকে যে ভাবটা আসবে সেটাই আমার স্মার্টনেস। অর্থাৎ আমি যে ইন্টারভিউ রুমে ঢুকছি, সেই ঢোকাটা, আমার এন্ট্রান্সটা, আমার অ্যাপিয়ারেন্সটা একটা অ্যাটমসফিয়ার তৈরি করবে, ইন্টারভিউটা ভালো হতে বাধ্য। আমি যেতেই একবারে ভেঙে চুরে ঢুকে গেলাম, দরজা ভেঙে মনে হচ্ছে ঢুকছি, চেয়ার মেয়ে উল্টে ফেলছি, এই যে নার্ভাসনেসটা কিন্তু আমাকে মাইনাসে নিয়ে যায়। আমি সেটা করবো না। আমি আমার মনের একটা কনফিডেন্ট রাখবো, আমি পারবো। কি হবে ইন্টারভিউ, আমাকে কিছু আমার জানা বা অজানা প্রশ্ন করবে, আমি যেগুলো জানি উত্তর দেব, যেগুলো জানি না হয় শিখবো নয় পারবো না, এর বাইরে তো আর কিছু হবে না। এই জায়গাটা ভেবে যদি আমি যাই, একটা খুব ইজি পরিবেশ। আর অনেকের মধ্যে আমাদের ধারণা কর্পোরেট ধাঁচের ইন্টারভিউ, কিন্তু এটা হবে না। যারা থাকবেন তারা কোনো বেসরকারি মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক বা ম্যানেজার বা এজেন্ট নয়, যে আমাকে সেই কোম্পানির হয়ে নিয়োগ দিতে এসেছে। এটা মাথায় রাখতে হবে। কিন্তু এটা কর্পোরেট ধাঁচের ইন্টারভিউ না, এটা শিক্ষক নিয়োগের একটা পার্সোনালিটি টেস্ট। আমাকে সেই মানসিকতা নিয়ে কিন্তু তার ভেতরে ঢুকতে হবে, যে কথাবার্তাগুলো বলবো তার মধ্যে একটা শিক্ষক সুলভ ব্যাপারটা থাকতে হবে। আর একবার আপনি নিজের মনে ভাবুন আপনার জীবনের আদর্শ শিক্ষককে বা শিক্ষিকাকে। আমরা ছোটবেলার থেকে, আমি একদম প্রাইমারি লেভেলটাকে বাদ দিয়েও বলছি, হয়তো তখন আমরা ছোট ছিলাম, দেখুন আমাদের জীবনে আইডল অবশ্যই একজন শিক্ষক বা শিক্ষিকা হয়। প্রত্যেকটা ছাত্রের জীবনে একজন আইডল হয়। সেই শিক্ষক বা শিক্ষিকার ভালো গুণগুলো আপনার মনের মধ্যে নিন। যে স্যারকে আপনি স্কুল লাইফে, কলেজ লাইফে বা অন্য সময় আইডল হিসেবে দেখেছেন, যে এই স্যারের মতো বা এই ম্যাডামের মতন হব, এই ম্যাডাম খুব ভালো পোশাক পরাও, এই ম্যাডাম খুব ভালো বোঝান, সেই বোঝানোর জিনিসগুলোকে আপনি ডেমনস্ট্রেশনে অ্যাপ্লাই করুন নিজে নিজেই। আমি প্রাণ চক্রবর্তী বা অন্য কোনো টিচার বা অন্য কেউ আপনাকে শিখিয়ে দিতে পারবে না। শিখতে হবে কিন্তু আপনার নিজেকে, এবং নিজে শিখে যেটা অ্যাপ্লাই করবে না, তার মধ্যে যে অভিনবত্ব থাকবে, যে স্মার্টনেস থাকবে, সেটা কিন্তু আনকমন, সেটা হবে ইউনিক, সেটাই আপনাকে অন্যের থেকে ডিফারেন্স করে দেবে। আপনার প্রিয় শিক্ষক বা শিক্ষিকাকে আপনি একটু অনুসরণ করুন, মনে মনে একবার ভাবুন, দেখবেন তার ছবিটা আপনার চোখের সামনে আমার কথা শুনতে শুনতেই ভেসে উঠেছে। তার সে আদব কায়দা সেইগুলোকে একটু নিন নিজের মধ্যে, ভাবুন, সেই মতন করে এগিয়ে চলুন। ইন্টারভিউয়ের সাফল্য কিন্তু আপনার কাছে আসতে বাধ্য বা আসবেই। এবারে জানা জিনিসগুলো খুব স্মার্টলি উত্তর দেবো আমরা, যা উত্তর আছে, যেটা হয় সেটা ঝটপট বলবো, যেটা জানি না আমি স্যারেন্ডার করব। সেটাকে নিয়ে টাইম পাস করা, সেটাকে নিয়ে ট্রেন টানা হিচড়ে উল্টো পাল্টা জোড়া তালি, এই ধরনের কাজগুলো কিন্তু খুব মাইনাস মার্কিং হয় ইন্টারভিউয়ের ক্ষেত্রে। সেই কাজগুলো কিন্তু আমি স্যার জানি না ম্যাডাম, এটা আমি বলতে পারছি না, এটা জানি না, এই জিনিসটা। এবং ডেমনস্ট্রেশন নিয়ে আমি আগেও অনেক ভিডিও করেছি, ভবিষ্যতে আরও ডেমো ক্লাস তো আমি দেবো। আমি একটু সময়ের জন্য সমস্যা হচ্ছে আমার। এই ডেমনস্ট্রেশনটা, ধরুন আপনার ইন্টারভিউটা আগে হচ্ছে, এবার আপনাকে ডেমনস্ট্রেশন বলতে বলেছে যে আপনি এই বিষয়টা পড়ান, আপনি বাংলার জন্য গেছেন বা এডুকেশনের জন্য গেছেন, আপনি এই বিষয়টা পড়ান।
এই যে চেয়ার থেকে উঠে বোর্ড পর্যন্ত আমি আসছি, আপনি কি ভাবছেন আমি পড়ানো শুরু করব তখন থেকে তো স্যার ম্যাডামরা, কারণ আমরা বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখেছি পড়ানোর কৌশল? না, ভুল ভাবছেন। ওই যে আপনি চেয়ার ছেড়ে উঠে আসছেন, চক ডাস্টারটা নিচ্ছেন, এখানে চক বলতে আমি মার্কারটাকে বোঝাচ্ছি, ডাস্টার তো এই যে হোয়াইট বোর্ড অব্দি আসছেন, এইটাও কিন্তু আপনার ডেমনস্ট্রেশন। এটা হয়তো আমরা স্কিপ করে যাচ্ছি। আমি ফাইল রেখে তড়ি ঘড়ি এটা নিয়ে চলে আসলাম এইবার একটা আর্টিফিশিয়াল পরিবেশের মধ্যে। না, এইটা যদি আপনি ভেবে থাকেন বা আমরা ভেবে থাকি, আমরা কিন্তু ভুল ভাবছি। ওই যে আমি চেয়ার ছেড়ে বোর্ড ওয়ার্ক করার আগে পর্যন্ত ক্লাসটা গুড মর্নিং স্টুডেন্ট এই যে শুরু করছি, তার আগেরটুকু কিন্তু আমার ডেমনস্ট্রেশনের পার্ট। সেখানে আবার একই কথা বারবার বলছি, যেহেতু আজকে স্মার্টনেসের ওপরে জোর দিয়েছি, সেখানেও আমাকে স্মার্টনেস দেখাতে হবে। কিভাবে দেখাবেন? এটা অনেকটাই কিন্তু আপনার উপর। আগেই বলেছি, শুধু অন্য কি বলে দিচ্ছে সেটাকে আমি হজম করে গেলে হবে না কিন্তু। কারণ সেই যে উঠে আসাটা, কোন বিষয়টা পড়াবো, বা স্যার বা ম্যাডাম যারা আছেন তারা আমাকে বলে দিয়েছে আমি 1 মিনিটের মধ্যে শুরু করব, সেইটা ভাবে আমি মুখ কাচুমাচু করে ফেলেছি। আমি না জানি কি মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে আমার মাথার ওপরে। এই জিনিসটা আমার কি, আমার পার্সোনালিটিতে, আমার মুখের ছাপে কি ভেসে উঠছে? আমার কাছে পড়ানোটা মনে হচ্ছে একটা বিরাট অদ্ভুত একটা মানে কষ্টের কাজ আমাকে দিয়ে ফেলেছে। প্রথমে কিন্তু আমি মাইনাস হচ্ছি। আপনি ভাবছেন যে ডেমনস্ট্রেশনটা ভালো দিয়ে দেবো সব, না। এই পার্টটাও কিন্তু ডেমনস্ট্রেশন, ইন্টারভিউয়ের মধ্যবর্তী সময়টাও কিন্তু আমার ডেমনস্ট্রেশনেরই পার্ট। সেইখানটায় হ্যাঁ আমাকে পড়াতে বললো, আপনি এইটা পড়ান তো, এ স্যার আমি চেষ্টা করছি বলে আপনি নিয়ে যেভাবে আসছেন, ক্লাসটা খুব স্মার্টলি এসে প্রেজেন্ট সেখানটায় দাঁড়াচ্ছেন, শুরু করছেন। আমি এসে হাত পা কাঁপিয়ে ফেললাম। আমি এই জন্য বারবার বলেছি একটা বোর্ড নিয়ে বাড়িতে চেষ্টা করুন, নিজে নিজে করুন, স্টেজে মেরে দেবো এই ধারণা নিয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। হয়তো আমিও ভুল হতে পারি, কিন্তু আমার ধারণা সেটা কিন্তু ভুল হয়ে যাবে। যারা টিউশন পড়ান তাদের তো আরও সুবিধা, স্টুডেন্টদের সামনে এখন এমনিতে তো আপনারা ভালো পড়ানি, আরও একটু ভালো করে বিষয়টাকে মাঝে মধ্যে চেষ্টা করুন, স্টুডেন্টদেরকে নিয়েই আপনি শুরু করে দিন। ফলে এই স্মার্টনেসটাও কিন্তু, এবং ক্লাসটা আমার যখন এন্ড হলো, তার আগে যেটা বলছিলাম যে একটা টপিক বললো অথবা আপনাকে বলেছে যে আপনি একটা, ঠিক আছে আপনি 11-এর একটা বিষয় পড়ান তো, 9-এর একটা বিষয় পড়ান তো, আপনি সাথে সাথে কিন্তু আপনার মাথায় কাজ করবে আমি এইটা পড়াবো। তখন কিন্তু ভাবলে হবে না, বারবার বলেছি আপনি টপিক ভেবে যাবেন, কিন্তু আপনি স্মার্টলি শুরু করেছেন এবং ক্লাসটাকে শেষ করে যখন আপনাকে বসতে বলছে থ্যাংক ইউ স্যার, আপনি কিন্তু এখানে বা ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাডাম, এই যে এইটা নিয়ে শেষ করা, জানিয়ে শেষ করা, তারপরে কি করবেন? আপনি বসে যাবেন? আপনার কিন্তু কাজ রইল, ডাস্টারটা নিয়ে বোর্ডটাকে কিন্তু ক্লিন করে আসতে হয়। এটাও কিন্তু মাথায় রাখবেন। একবার ভাবুন, আপনি একজন স্কুলের টিচার, একবার ভাবুন এইটা সিচুয়েশনটা অনেক সময় আমরাও ফেস করি। আপনি সেকেন্ড পিরিয়ডে একটা ক্লাসে যাচ্ছেন, আপনার আগে ফার্স্ট পিরিয়ডে আমি ক্লাসে গেছিলাম, আমি বোর্ডে অনেক কিছু করিয়েছি, ছাত্রদের বোর্ডটা ওই রকম ছেড়ে চলে এসেছি। আপনি ক্লাসে যেয়ে দেখছেন আপনি লেখার আগে বোর্ডটাকে একদম নোংরা করে, হ্যাঁ আমার সাবজেক্টটা আপনার কাছে নোংরাই মনে হতে পারে যে কি লিখে দিয়ে চলে গেছে, আপনার বিরক্ত লাগবে কি লাগবে না? একবার মুছবো তারপরে লিখবো, তখন আপনার কি মনে হবে আমিও তাহলে নোংরাই ছেড়ে যাই, কিন্তু সেটা তো উচিত। আমার বোর্ড ওয়ার্ক হয়ে গেল, আমি বোর্ডটা ক্লিন করে দেবো প্রয়োজনে। সেটা যেহেতু আমার একটা ক্লাসরুম সিচুয়েশন অনেকটা আর্টিফিশিয়াল, আমি অনুমতি নেব প্রয়োজনে, কিন্তু আমি বোর্ডটা কিন্তু ক্লিন করে ছাড়বো, এটা মাথায় রাখবেন। এবং ইন্টারভিউ শেষ হলো, আমি যে কটা পারলাম সে কটার উত্তর দিলাম, যে কটা পারলাম না স্যারেন্ডার করলাম। বেশিরভাগই আপনারা পারবেন, দুটো একটা যদি না পারেন, এবং আসার সময় কিন্তু অবশ্যই ধন্যবাদ জানিয়ে বেরোবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, ওই তিনজনকে আলাদা আলাদা প্রথম ক্লাস আমি বলেছি, সেইগুলো নিয়ে আজকে আর আসবো না। এবং যে বেরোনোর সময় সে একই, দরজাটা খুলছি মানে আমার হয়ে গেছে মানে আমি বেঁচে গেছি রে, ভেঙে চুরে বেরিয়ে হয় না পুষ আর পুল, সেই দোকানে গেলে টেলে অনেকে আমার মতন যারা একটু বোকা টাইপের আছে ওই গন্ডগোল করে ফেলি, নার্ভাস হয়ে যায়, অনেক সময় হয়েও যেতে পারে। চেষ্টা করবেন সেই ভুলগুলো না করতে। খুব ওই যে যেমন স্মার্টলি গেলাম, আমার টোটাল পরিবেশটা আমি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 15 মিনিট যতটুকু সময় থাকলাম, আমার উপস্থিতিটা তারা যেন এনজয় করে, এটা মাথায় রাখবে। তারা আমার স্টুডেন্ট, এইভাবেই আপনি যান। এতটা টেনশন নিয়ে যদি যান তাহলে কিন্তু আপনার প্রভাব পড়বে। একটা কথা শুরু থেকে শেষ অবধি আবার বলছি, আপনার আগমন থেকে প্রস্থান, কর্ম প্রক্রিয়া সবগুলোর মধ্যে ব্যতিক্রমতা থাকবে,
কমন জিনিসের বাইরে যে কিছু দেখানোর চেষ্টা করতে হবে, কিন্তু সেটা আবার এমন আনকমন নয় যা একেবারেই মানে কোনো কিছুর সাথেই মেশে না। সেই জিনিসটা যদি মাথায় রাখি আমরা কিন্তু সফল হব, আপনারা সেই সাকসেসটা হবেন, সেই বিশ্বাসটা আমার আছে। আমি নেক্সট আবার ডেমো ক্লাস নিয়ে পরে আসব, বিভিন্ন বিষয়ের ডেমো, যে এডুকেশনের ডেমো ক্লাসগুলো চলছে সেগুলো করব, ইন্টারভিউ টিপস নিয়েও আমি আসব। আর আপনাদের যদি কমেন্ট কিছু থাকে, ভুল ত্রুটি আমার বা মতামত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।